প্রফেসর আসিফ শাহান, আমি আপনার কাছে আসব। প্রশ্ন রেখেছিলাম যে ধর্মভিত্তিক যে জোট হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এখন যে কোনো একটা রাষ্ট্রে যদি ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো তারা জোট তৈরি করতেই পারে, এখানে আপনি মানে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আপনি এটাকে তো আসলে অন্য কোনোভাবে দেখতে পারেন না। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সমস্যা যেটা হয়ে গেছে যে আমরা যদি রাজনৈতিক স্পেকট্রামের দিকে তাকাই তাহলে আপনি দেখবেন যে ডান দিকটা খুব বেশি ক্রাউডেড। আপনি হচ্ছে গিয়ে একদিকে আমরা ফার রাইট কিছু দলগুলোকে দেখতে পাচ্ছি, আমরা রাইটিস্ট বা ডানপন্থী যেগুলো বা ধর্মভিত্তিক যেগুলো সেগুলো দেখতে পাচ্ছি। যে দলটা সেন্ট্রিস্ট দল হবে বলে দাবি করেছিল বা সেই জায়গা থেকে আমরা তাকেও দেখতে পাচ্ছি একটু সেন্টার রাইট থেকে আরও বেশি ইস্যুতে যেতে। বিএনপি কোনো কালই খুব লিবারেল, যদিও তারা লিবারেল ডেমোক্রেসির প্রিন্সিপালটাকে তারা সবসময় এন্ডোর্স করে যে ইস্যুতে, কিন্তু ওই অর্থে যদি আমরা রাইটসের জায়গা থেকে আসি, ইন্ডিভিজুয়াল রাইটসের জায়গা থেকে আসি, মানে লিবারেলিজমকে আপনি যদি ট্র্যাডিশনালি যেভাবে ডিফাইন করেন সেক্ষেত্রে বিএনপি সবসময় সেন্ট্রিস্ট। বিএনপি নিজেও তাদের নিজেদেরকে ওই অর্থে হিসেবে দাবি করে না। এখন একটা পলিটিক্যাল স্পেকট্রামের পুরো পলিটিক্যাল ডিসকোর্সটা বা ডিসকাশনটাই যদি হচ্ছে গিয়ে আপনার ডানে সরে যায়, তাহলে এই যে আমরা বারবার বলছি যে আগস্টের 5-এর বা 5ই আগস্টের পরিষেতে আমরা সিটিজেনশিপের ইমার্জেন্স চাচ্ছি, আমরা রাইটসের ইমার্জেন্স, এবং আমরা যখন রাইটসের কথা বলছি এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এনসিপির যারা নেতৃত্বে আছেন, যারা 5ই আগস্টে কথাবার্তা বলেছেন বা অন্য যারা জড়িত ছিলেন চিন্তাভাবনার সাথে, তারা কিন্তু কখনই টিরানি অফ দ্য মেজরিটির কথা বলেন। ওনারা কিন্তু সিটিজেন, নাগরিকের অধিকারের কথা বলেছেন। সেই নাগরিকের অধিকার যখন আমরা বলি, সেই নাগরিক কিন্তু হচ্ছে গিয়ে কোনো ধর্মের নাগরিক না, সেই নাগরিক হচ্ছে কি কোনো পার্টিকুলার ক্লাসে বিলং করা নাগরিক না। আপনি নাগরিক, এবং নাগরিককে আপনার মিনিমাম বেসিক রাইটস, সেইটা তার মত প্রকাশের জায়গাতেই হোক, তার খাদ্য বস্ত্র এই জায়গাতেই হোক, এই মিনিমাম রাইটসটুকুটা আপনার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর একটি দলের কথা বললেন না যে যারা সেন্ট্রিস্ট পলিটিক্সের কথা বলেও থাকতে পারছে না, রাইট দিকে ঝুঁকে যাচ্ছে। সো এটা কেন ঘটলো বলে আপনার মনে হয়? নাকি অন্য কিছু? আমার কাছে মনে হয় এটা কিছু ক্ষেত্রে স্ট্র্যাটেজি, কিন্তু আমি ঠিক জানি না এই স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সটা বা স্ট্র্যাটেজিক শিফটিংটা তাদের আসলে কতখানি হেল্প করবে, আমি ঠিক জানি না। কারণ হচ্ছে যে আপনি যেটা আমি বললাম যে আপনি যদি রাইট সাইডে এত বেশি ক্রাউডেড হয়, আপনি তো নিজের আইডেন্টিটি ধরে রাখতে পারবেন না। আপনি বাকিদের থেকে কিভাবে আলাদা? আপনি তো একদম মার্চ করে যাচ্ছেন হচ্ছে গিয়ে তাদের সাথে। দ্বিতীয় আরেকটা জিনিস যেটা মনে হয়, যেটা নেতৃবৃন্দ যতটা একটু সেন্ট্রিস্ট বা ওই আইডিয়াটাকে প্রমোট করেন, তারা যে ইন গ্রুপ যেটা তৈরি করছেন বা বেস ভোটার যেটা তৈরি করার চেষ্টা করছেন, সেই বেস ভোটারটা তারা ডান থেকেই পিক করার চেষ্টা করছেন, ডান দিক থেকেই পিক করার চেষ্টা করছেন। সো আমার যেটা মনে হয় পার্টিটা একটা ইন্টারনাল স্ট্রাগলের মধ্য দিয়ে যাবে। কি হবে শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে। এই স্ট্রাগলটার মধ্য দিয়ে পার্টি। ধন্যবাদ আপনাকে। আসবো আবারও আপনার কাছে। নাহরিন, আপনি কিভাবে দেখছেন এই ধর্মভিত্তিক জোট হওয়া এবং আরেকটি প্রসঙ্গ যেটা প্রফেসর শাহান বললেন যে নতুন দলটি একটু রাইট দিকে ঝুঁকে যাওয়ার যে প্রবণতা আমরা দেখছি, সেটাকে আপনি কিভাবে দেখছেন? কেন হচ্ছে এটা? ইতিহাসে, এই 54 বছর ইতিহাসে যে 10টা নিবন্ধিত ইসলামিক দল আছে, তারা কোনোদিন একসাথে এক কাতারে দাঁড়াতে পেরেছে? যে সিনাপ্পা পারে নাই, কিন্তু কোনোভাবেই পারে নাই। হ্যাঁ, আপনি দেখবেন যে তাদের মধ্যে একজন এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি আজহারিকে বলেন কাফের। আরেকজন আছে কি রাজ্জাক বিন ইউসুফ, তার কথা একজন ইয়াং স্কলার বলেছেন যে সে নাকি সূরা ফাতিহাই পড়তে পারেন না। তাদের এই যে ঐক্যটা, তাকে আমি শুধু এটা কোনো ধর্মের জন্য ঐক্য আমি দেখি না, ইসলাম এখানে নাই। তাদের ঐক্যটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার ঐক্য, এছাড়া আর কোনো কিছুই না। তো 91 ইলেকশনে যতগুলা ইসলামিক দল ছিল, তাদের ভোট ছিল মেবি 14.5% or সামথিং, এরকম কিছু একটা হবে। এখন বেড়ে আপনি যদি ধরেন যাই হোক, আমার তো ধারণা বেড়ে কত বাড়বে, মানে খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট কি বাড়বে, কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলো আপনি একটু লং রানে যেতে দেন, আপনি দেখবেন যে এই ঐক্য আসলে থাকবে না। কয়েকদিন আগেই আপনি দেখেছেন যে চরমোনাইয়ের একজন বলেছেন যে শিবিররা বেয়াদব। হ্যাঁ, আজকে আবার দেখবেন যে চরমোনাই তাদের ওখানে যে আবার তাদের কোনো একজন ইসলামিক দল আজকে মাস্টার মাইন্ডের ঘোষণা দিয়ে দিয়েছে, তাই না? তাহলে এগুলা হচ্ছে যে ইসলাম আমি আপনি ধারণ করি, তাই না? আমরা তো ইসলাম ধারণ করি, ইসলামিক একটা পরিবারে বড় হয়েছি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু এই ইসলাম কি এই ইসলামিক দলগুলোর ইসলাম? যদি তাই হয়, ইসলামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইসলাম শান্তির ধর্ম,
তারপরের কথাই হচ্ছে যে ইসলামে আপনি সকালে এক কথা বলবেন, বিকালে আরেক কথা বলবেন, এটা মুনাফিকের লক্ষণ, তাই না? তো তাহলে আমার কাছে মনে হয় যে এই যতই আপনি বলছেন যে তাদের একটা ঐক্য, এই ঐক্য আমার মনে হয় না ইলেকশন আসতে আসতে থাকবে, ঐক্যের অনেক ফাটল হবে। এবং যে দলটির কথা শায়ান ভাই বলছিলেন যে একটু রাইটের দিকে ঝুঁকে যাচ্ছে, আপনি যদি এই দলগুলোর যারা আছেন, নতুন যে দলটা, তাদের যদি কারো দেখেন অবস্থাটা, তারা কারা জেসিন আপা? তারা কারা? ৩৬ দিন আগে তারা ছিল ছাত্রলীগ। আজকে আপনি দেখবেন যে তাদের একজন নেত্রী সামান্তা মনে হয়, তিনি কক্সবাজারে একটা বক্তব্যে বলেছেন যে সোহেল তাজ দেখা করতে গেছেন প্রধান উপদেষ্টার সাথে, এটি তার অসম্ভব গাত্রদাহ হয়েছে এবং তিনি মনে করছেন যেটা আওয়ামী লীগের এক ধরনের পুনর্বাসন। যদি তাই হয়, সোহেল তাজ তো অনেক আগে আওয়ামী লীগ ছেড়ে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, তা সার্জিস আলমকে, হু ইজ সার্জিস আলম? তিনি তো ৩৬ দিন আগে শেখ মুজিবকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, অথবা তাদের আরেকজন নেত্রী তাসনুভা, তিনি ৫ই জুলাই পর্যন্ত ২১শে টিভিতে এমপি গোলাপের টিভিতে নিউজ পড়েছেন। তাহলে এই যে ডান দিকে ঝুঁকে যাওয়া, এটার পেছনের কারণটা হচ্ছে কি, তাদের অনেক কর্মী আছে যে শিবির প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা মুক্তভাবে রাজনীতি করতে পারে নাই, তো পর্দার আড়ালে করেছে বলেই ওইদিকে যাচ্ছে। সময় নেই, আমরা শেষ করে দেব। তার আগে একটু এই ৭ দফা ঘোষণা নিয়ে মন্তব্য শুনতে চাই। রেজাউল করিম রনি, যদি আপনি এই প্রসঙ্গে কিছু অ্যাড করতে চান আপনি করবেন, কিন্তু প্রশ্ন আপনার কাছে যে ৭ দফার যে ঘোষণা সামনে এসেছে জামাত ইসলামের এই সমাবেশ থেকে, সেখানে আপনার সকল গণহত্যার বিচার চেয়েছে, মৌলিক সংস্কার এবং জুলাই সনদ ঘোষণাপত্রের দাবি আছে, শহীদ আহতদের পুনর্বাসনের দাবি আছে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা আছে। আপনার মন্তব্য শুনতে চাই। জি ধন্যবাদ। এখানে ওই একটু অ্যাড করার আছে, থিওক্রেসি এবং ডেমোক্রেসি, এটার ক্রাইসিস সারা দুনিয়াতেই সমস্ত কমিউনিটিতে থাকে। আমাদের এখানে আপনার এখানে যে একটা হাইপার সেকুলারিটি তৈরি করা হয়েছিল আওয়ামী লীগের আমলে, এটার দ্বারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পুরো রাজনৈতিক পরিমণ্ডল। ফলে আমাদের এখানে রাষ্ট্রকে এমন একটা জায়গায় যেতে হবে যে ধর্মের মানে এটা যেটাকে বলে যে আপনার ফেথ ফ্রিডম, যেটা হ্যাঁ ধর্মচর্চার যে স্বাধীনতা, সেটাকে এনশিওর করতে হবে। টুপিদারির প্রতি যে হেট্রেশনের সংস্কৃতি, সেটা দূর করতে হবে। আবার অ্যাট দ্য সেম টাইম একটা ফ্যানাটিসিজম আপনি তৈরি করে, হ্যাঁ, এখানে আপনার যারা ওয়েস্টার্নাইজ চিন্তার ধারার লোক বা মডার্নিটি চর্চা করতে চায়, তাদেরকে আপনি হোলসেল এনিমি বানাই দেবেন, সেটাও হবে না। ফলে এই জন্যই আমরা বলছি যে আমরা রাষ্ট্রটা হবে ভ্যালু বেসড, ইডিওলজি থাকবে সমাজে। আপনি ইসলামী শাসন চান, ভালো কথা, কিন্তু সময় খুব কম, সেটা আপনাকে সামাজিক স্তরে ফয়সালা করতে হবে। আর এই যে ৭ দফার দাবির কথা বললেন, পিআর পদ্ধতির এই ব্যাপারটি ছাড়া বাকি দাবিগুলো আর কে না জানাইছে? কম বেশি তো সব দলই জানাইছে আমার জানা মতে। ফলে হয়তো একটু তফাৎ আছে, একটু ভিন্নতা এদিক সেদিক আছে। এবং পিআর পদ্ধতি, এটা তো একটা আলোচনার ইস্যু আকারে হাজির হয়েছে। এটা এখন আপনি চাইলেন আজকে চাওয়ার মধ্য দিয়ে, এখন পিআর পদ্ধতি কয়েকটা দেশে খুবই ভালো কাজ করছে, আবার কয়েকটা দেশে এটা ওয়ার্কই করেনি। এখন বাংলাদেশে এখানে সবচেয়ে বড় সমস্যাটা কি, যেটা একটু আগের আলোচনায় করলাম, যে আমরা একটা আওয়ামী কাঠামোর মধ্যে বসে আমরা রাষ্ট্র পরিচালনা করছি। ফলে এখানে এটা আমরা এই জন্য এটাকে লেট ফ্যাসিজম বলতেছি। এখানে আপনি পিআর পদ্ধতির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের বা আওয়ামী লীগকে শক্তিশালী করার বা আওয়ামী লীগকে পার্লামেন্টে নেওয়ার যদি একটা পথ খুলে দেন, সেক্ষেত্রে আপনার পার্শ্ববর্তী পরীক্ষিত শত্রু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র যাই বলেন, বন্ধু রাষ্ট্র তো বলা যাবে না, তো তারা যেমন খুশি হবে এবং আওয়ামী লীগের যে এস্টাবলিশমেন্ট আছে সেটা তো বসে থাকবে না। এবং আওয়ামী লীগের আমলে যে পার্টিগুলো নিবন্ধন দিয়ে গেছে আওয়ামী লীগ, এবং এখনও যে নতুন নতুন, এখন তো পার্টি খোলার একটা মৌসুম শুরু হয়েছে। হ্যাঁ, বর্ষাকালে যেরকম ইলিশ পাওয়া যায়, এখন অভ্যুত্থানের পরে যে পার্টির দোকান খুলতেই আছে। ফলে এই উৎসব এগুলো তো এমনি করা হচ্ছে না। হ্যাঁ, তাহলে আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি কখন কোনটা চাচ্ছেন। হ্যাঁ, আমরা যে আপা যেটা বললেন যে দেখেন, আমরা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা বলি, একটা অভ্যুত্থানের পরে সেটা বলছি। এটার জন্য আরো ৩টা-৪টা নির্বাচন অপেক্ষা যদি করতে হয়, তাহলে আমরা এত জীবন কেন দিলাম? ফলে আমরা নাগরিক ভিত্তিক রাষ্ট্রে আমরা দ্রুতই ফিরবো। ধন্যবাদ আপনাকে। প্রফেসর আসিফ শাহান, আপনার কাছে শুনতে চাইছে, আপনি কিভাবে দেখছেন এই ৭ দফার ঘোষণাকে, যে দাবিগুলো এসেছে? আমি এই বক্তব্যের সাথে মানে এই ৭ দফার আরেকটি প্রশ্ন, ৭ দফার এই ঘোষণার জন্য আসলে এই সমাবেশটাও জরুরি ছিল কিনা? কারণ আমরা তো জানি যে এই সমাবেশটা আমরা বলেছি। আমার কাছে একটা জিনিস একটু মজার লেগেছে, যে ২৪ এবং অন্যান্য গণহত্যার বিচার। সো আমরা জানি যে ৭১-এর ব্যাপারে হচ্ছে গিয়ে জামাতের অবস্থানের কথা আমরা জানি, যেটা নিয়ে জামাত কখনোই ইসে করেনি। সো জামাত আসলে অন্যান্য গণহত্যা বলতে আসলে কি বোঝাতে চেয়েছে, এবং সেই ক্ষেত্রে তার নিজের বিচারটা কি হয়ে গেছে এই অর্থে বলছে, নাকি হচ্ছে গিয়ে বিচার সুষ্ঠুভাবে করতে হবে এরকম একটা দাবি জানাচ্ছে, এটা আমার জানার খুব ইচ্ছা। আমি এটা জানতে চাই। পিআরের ব্যাপারটা যেটা, সেটা মানে লোয়ার হাউসে পিআর একটা আলোচনাটাকে এই জায়গায় নিয়ে আসা,
এটা জামাত দাবি করতেই পারে। আমি এখন কোনো রাজনৈতিক দলই দাবি করতে না, আমি এটার যৌক্তিকতা দেখি না, বরং আমার কাছে যেটা ভয় হয় যে আমরা উচ্চকক্ষে পিয়ারের যে আলাপটায় আমরা যেটা ছিলাম সেখান থেকে আমরা দূরে সরে যাচ্ছি, এবং এই আলাপটা হয়তো জামাত একটা নেগোসিয়েশনের ট্যাকটিক হিসেবেই শুরু করেছিল, কিন্তু এটা এখন কনফ্রন্টেশনের হাতিয়ার হয়ে গেছে। একদল কোনোটাই মানবে না, একদল হচ্ছে গিয়ে পুরোটাই লাগবে, এইরকম একটা জায়গায় চলে আছে। বাট ওই যে পয়েন্টটা, যে এটা আপনি করতে পারেন, একটা রাজনৈতিক দল এইভাবে ঘোষণা দিতে পারে, কিন্তু এখানে যে আপনি খুব নতুন করে কিছু জানাচ্ছেন, আই ডোন্ট নেসেসারিলি থিংক সো, এরকম কিছু। ধন্যবাদ আপনাকে। নাহরিন খান, আপনি কিভাবে দেখছেন এই ঘোষণাগুলোকে? এই 7টা দফার মধ্যে আমি নতুনত্ব কিছুই পেলাম না, এটা প্রতিদিন শুনছি, তাই না? তা নতুনত্ব এটার মধ্যে কিছু আমি পেয়েছি, যেমন 5 আগস্ট এবং অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচারের দাবি, এবং সেটা প্রথমেই আছে। আপনি এটা নতুনত্ব পেয়েছেন ঠিকই, কিন্তু জানেন এটা কি হবে? দেখবেন যে জামাতকে যখন তার গণহত্যার কথা বলা হবে, তখন ওনারা বলবেন, যেটা আগেও বলেছেন, যে আমরা তখন শিশু ছিলাম, আমরা তো ছিলাম না, ক্ষমা চেয়ে ফেলবে। হ্যাঁ, তো এই জায়গাটাতে তার শিশু হিসেবে তাদেরকে দাবি করা, দেখবেন নুরুল কবির একটা ইন্টারভিউতে নুরুল কবিরও সেদিন বলেছেন এই কথাটা। তো এটা আসলে নতুনত্বের কিছু নয়, আমি মনে করি এটা তাদের একটা, কারণ এই মুহূর্তে যারা নতুন ভোটার তারা কিন্তু এই প্রশ্নটাই তুলবে যে আপনার গণহত্যার বিচার কে করবে। তো এজন্য একটা সুন্দর জায়গায় জামাত একটা চলে গেলেন। এবং পিয়ারের কথা যদি আপনি বলেন যে সিনাপা, জাস্ট একটু ফান করে যদি বলি, যে সবাই যদি এরকম পিয়ার চাইতে থাকে, জামাতের এখানে তো নারীর কোনো অবস্থান নাই। আপনি আজকের সভাতে দেখেছেন যে দেশে 51% নারী ভোটার, চলেন আপনি আমরা একটা নারীদের দল করি, শুধু নারীরা নারীদের ভোট দিবে, এইভাবে যদি আপনি পিয়ার করেন, তাতেও আমরা কিন্তু 160টা সিট পাবো। হ্যাঁ, তাহলে আর নারী নিয়ে কোনো গন্ডগোল থাকবে না। এখন এইভাবে পিয়ার চেয়ে লোয়ার ক্লাসে যদি আপনি এরকম চলতে থাকে, প্রত্যেকে উচ্চ কক্ষে পিয়ার হতে পারে কিনা, উচ্চ কক্ষে হতে পারে, কিন্তু সেটাও একটা, মানে বিএনপির কিন্তু 31 দফাতে এটা আগে ছিল, কিন্তু এটাও একটা আপনার ডিবেটের বিষয় আছে। এই মুহূর্তে আমার মনে হয় না যে যেভাবে বিএনপিকে মেলাইন করা হচ্ছে বা একটার পর একটা নতুন দাবি আসছে, আমার ধারণা এটা মানতে হয়তো বিএনপির। আমি একদম 30 সেকেন্ডস একটু মানে একটা সময় চেয়ে নিচ্ছি। আমি 30 সেকেন্ডস আমি আসিফ শাহান, আমি আপনার কাছে শুনতে চাই যে আমরা তো দেখছি যে জাতীয় ঐক্যমত কমিশন এখানে সব দলগুলো বসছে, কিন্তু পাশাপাশি যে কনফ্রন্টেশনাল পলিটিক্স আমরা বাইরে এখন দেখছি, আপনার কাছে কি মনে হয় যে এই অবস্থাটা, এই সাংঘর্ষিক অবস্থা কি আসলে ঐক্যমত কমিশনকে প্রভাবিত করবে কিনা, কতটুকু করবে? অবশ্যই, মানে যদি জুলাই সনদ কি আমরা যে এখন জুলাই সনদকে দুরাশার মতো ব্যাপার হয়ে যাচ্ছে কিনা? এট বেস্ট আমরা যেটা পেতে পারি, আপনি কিছু জিনিসপত্র পাবেন যেখানে ডিসেন্ট থাকবে, এটার সাথে বিএনপি একমত না, এটার সাথে জামাত একমত না, এটার সাথে এনসিপি একমত না, কিন্তু এইভাবে কনফ্রন্টেশনের ইস্যুতে থাকলে আমরা যেটা পাবো সেটা ঝুলে যাবে।